কাউন্সিলকে ঘিরে বড় দু দলের জোর প্রস্তুতি। আগামী সংসদ নির্বাচনকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ। কাউন্সিলটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আগামী 20 তারিখে আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে, সভা আছে। সেই সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই কাউন্সিলের পরে আরেকটা নির্বাচনে আমাদের ফেস করতে হবে। নির্বাচনী ইশতেহারের গাইডলাইনটা কে ঠিক করবে? গাইডলাইন ঠিক করে দেবে কাউন্সিল। আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। কোন এলাকায় দল নিষ্ক্রিয় ছিল, এখন কিন্তু এই কাউন্সিলকে ঘিরে সবাই সক্রিয় হচ্ছে। নতুন যে কমিটি হতে যাচ্ছে তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে বলে সবাই আশা করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর। গভর্নর দেশে ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত। শাহজালাল বিমানবন্দরে নিরাপদ পণ্য পরিবহনে প্রধান বাধা সমন্বয়হীনতা, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। ইমেজ ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইবেন উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে খাদ্যমন্ত্রীর সময় আবেদন। ক্ষমা চাইবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। সুন্দরবনে বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন। অবৈধ পণ্য, মাদক, অস্ত্র চোরাচালান ঠেকাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। 28 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল হবে কিনা সে ব্যাপারে আগামী 20 মার্চ দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই তথ্য জানিয়ে বলেন, কাউন্সিলের সংসদ নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইন সহ আগামী 25 বছরের রূপকল্প, দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নানা পরিবর্তন আনা হবে কাউন্সিলে। বিস্তারিত জানাচ্ছেন ইজাজ শৌমিক। 28 মার্চ সম্ভবত আমাদের কাউন্সিলের তারিখ এটা পরিবর্তন করা হতে পারে। এটা কোনো সিদ্ধান্ত হয় নাই আমাদের যে কাউন্সিল পিছাই দেবে। দলের শীর্ষ দু নেতার এমন বক্তব্যে ধোঁয়াশা কাটছে না আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের। 28 মার্চ কাউন্সিল নির্ধারিত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের 20তম কাউন্সিল পেছানোর বিষয়টি সামনে চলে আসে। দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। কাউন্সিলটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আগামী 20 তারিখে আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে, সভা আছে। সেই সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওয়ার্কিং কমিটির মিটিং এর আগে এটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না যে প্রকৃতই পিছাবে না ওই দিনই হবে। এবারের কাউন্সিলকে ঐতিহাসিক উল্লেখ করে দলের নেতারা বলছেন, 2019 সালে নির্বাচনকে সামনে রেখে এই কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। এই কাউন্সিলের পরে আরেকটা নির্বাচনে আমাদের ফেস করতে হবে। সেই নির্বাচনটা 2018 হোক বা 19 সালের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইনটা কে ঠিক করবে? গাইডলাইন ঠিক করে দেবে কাউন্সিল। 2041 সালের মধ্যে যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইছি তার কোনো রূপরেখা কিন্তু আমরা ঠিক করি নেই। ওটা কেবল আমরা একটা লক্ষ্য ঘোষণা করছিলাম 2014 সালের নির্বাচনী ইশতেহারে। ওই রূপকল্পের কি গাইডলাইন হবে, হ্যাঁ, সেইটা নির্ধারণ করবে কাউন্সিল। এছাড়া সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্রে পরিবর্তন আসারও ইঙ্গিত দিলেন দলের এই শীর্ষ নেতারা। গঠনতন্ত্রে আমাদের পরিবর্তন আসবে, আমাদের ঘোষণাপত্র থাকবে। আরো 3টি বিভাগ হয়েছে, আমাদের হয়তো 3টা বিভাগ বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার নির্বাচনের যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে, এটা হয়তো আমরা গঠনতন্ত্রে এবার প্রভিশনটা ইনক্লুড করব। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের জুন পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরদার করে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি।
ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করতে কাউন্সিলের পর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে আলাদা কমিটি করার চিন্তা করছে দলের হাইকমান্ড। এবারের আন্দোলনে তরুণ নেতৃত্বকে আরো সক্রিয়ভাবে সামনে আনতে চায় বিএনপি। বিস্তারিত দেখুন সালাউদ্দিন সুমনের প্রতিবেদনে। আগামী 19শে মার্চের ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যেই কাউন্সিলের লোগো উন্মোচন ও প্রতিপাদ্য স্লোগান প্রকাশের মাধ্যমেই আনুষ্ঠানিক প্রচার অভিযানও শুরু করে দিয়েছে দলটি। দলের শীর্ষ নেতারা বলছেন, কাউন্সিলকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোনো কোনো এলাকায় দল নিষ্ক্রিয় ছিল, এখন কিন্তু এই কাউন্সিলকে ঘিরে সবাই সক্রিয় হচ্ছে। যারা একেবারে বলেছেন যে আমরা দলই করব না, এখন দেখা যাচ্ছে ওরা আবার ফিরে এসেছেন, ইন্টারেস্ট নিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। কাউন্সিল পরবর্তী আন্দোলনেই সর্বশক্তি নিয়োগের কথা ভাবছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। এর মাধ্যমেই দাবি আদায় করতে চান তারা। অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে আমরা, যখন নেতা ঠিক হয়ে যাবে, সংগঠন ঠিক হয়ে যাবে, তখন দল থেকে যে আন্দোলনের ডাকি দেওয়া হোক না কেন সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই কারণেই নেতৃবৃন্দ শেষবারের মতো একবার মাঠে নেমে আওয়ামী লীগকে যাতে বিদায় করা যায়, নতুন যে কমিটি হতে যাচ্ছে তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে বলে সবাই আশা করে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নিয়মিত আন্দোলনের পাশাপাশি ইস্যুভিত্তিক আন্দোলন জোরদারেরও পরিকল্পনা করছে দলীয় হাইকমান্ড। বিএনপিতে চিন্তা ভাবনা আছে মন্ত্রণালয় ভিত্তিক বা বিষয় ভিত্তিক কমিটি গঠন করা, সেখানে রাজনীতিকদের সাথে সাথে যারা রাজনীতি করেন না কিন্তু বিশেষজ্ঞ, এই ধরনের ব্যক্তিদেরকেও ইনভলভ করা যাবে। আন্দোলন বেগবান করতে কাউন্সিলে কর্মঠ তরুণদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপির এই দায়িত্বশীল নেতা। ছাত্রদলও নতুন করে গঠন করা হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে গভর্নর দিল্লি থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকরা প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে গেলেও পরে একথা জানান অর্থমন্ত্রী। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন আবুল মাল আব্দুল মুহিত, কিন্তু সন্ধ্যায় বৈঠকের পর তিনি জানান সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গেল ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 800 কোটি টাকা চুরি করে হ্যাকাররা, কিন্তু ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে গেলেও কোনো সমাধান না হয় এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। এ বিষয়ে শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাফাই গাইলেও পরে ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো বলেছিলাম, আলোচনা আমার হয়েছে। ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জ। সিরিয়াস ব্যাপার, ভেরি সিরিয়াস। আই হ্যাভ নো, আর কিছু স্টেটমেন্ট নাই, বললাম তো গভর্নর ফিরে আসতে পরে আই উইল স্টেট। আজকে হতে পারে, কালকে হতে পারে, সে কখন আসবে তা ঠিক জানা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় ব্যাংকটির গভর্নর নৈতিক দায় এড়াতে পারেন না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চরম দায়িত্বহীনতা রয়েছে। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এক আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। 1 মাস আগে সেই ঘটনা তারা জানতেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এবং আতিউর রহমান সাহেব। তারা সেটা অর্থমন্ত্রীকে জানান নাই, প্রধানমন্ত্রী তো দূরের কথা, অর্থমন্ত্রীকে জানান নাই, এমনকি সচিবকে জানান নাই। সচিব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ইতিমধ্যে দুবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা কমিটির মিটিং হয়েছে, সেখানেও এই বিষয়টিকে উল্লেখ করা হয় নাই। তাহলে তো আমরা আগেই সতর্ক হতে পারতাম। যখন সমগ্র জাতি এটা নিয়ে উদ্বিগ্ন, তখন অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তিনি তথাকথিত কোন এক মিটিংয়ে দিল্লি চলে গেছেন। দায়িত্বহীনতার চরম বলবেন। এই আতিউরের যদি আত্মসম্মান বোধ থাকে, তাকে অপসারণ করা না, তারই উচিত হচ্ছে পদত্যাগ করা, তারপরে এটার তদন্ত হোক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদানকারী তানভীর হাসান জোহার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও অর্থ পাচার বা হ্যাকিং এর ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বা কোনো প্রতিষ্ঠানের সাথেও জড়িত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে নিজেকে আইসিটি বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় প্রদানকারী তানভীর হাসান জোহার বক্তব্য বা কর্মকাণ্ডে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্রতারিত হলে তার দায়িত্ব আইসিটি বিভাগ নেবে না বলেও জানানো হয়েছে।
আদালত অবমাননার রুলের জবাবে আদালতে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন বলে উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন পেশ করেন মন্ত্রীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তার আইনজীবী জানান, সরকারি কাজে দেশের বাইরে থাকায় আগামীকাল আদালতের নির্ধারিত তারিখে হাজির হওয়া সম্ভব নয় বলে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ হাজিরের দিন পুনর্নির্ধারণের আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, খাদ্যমন্ত্রী আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশে ফেরার পর তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী হাজির হবেন। আবেদনটি কাল আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলেও জানান তিনি। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আজ ক্ষমা চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং তদারকি শিথিলতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ কার্গো পরিবহনে প্রধান দুর্বলতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। হারানো ইমেজ পুনরুদ্ধার ও আমদানি রপ্তানিকে ঝুঁকিমুক্ত করতে বিমানবন্দর পরিচালনায় একটি বিশেষ অথরিটি গঠন করার তাগিদ দিয়েছেন তারা। যুক্তরাজ্যের নিরাপত্তা পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রতি বছর 15% করে বাড়ছে বিমানে কার্গো পরিবহন, আর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে যুক্তরাজ্য সহ ইউরোপ থেকে। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাগাদা দেয়। ব্যবহারকারীদের মতে তারা বারবার নির্দেশনা দিলেও কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের অব্যবস্থাপনা এবং যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। যেহেতু এক্সপেক্টেড লেভেলে ছিল না বলেই কিন্তু যুক্তরাজ্য এই ধরনের কিন্তু একটা চিঠি আমাদেরকে দিয়েছে। সরকারকে অবশ্যই এই ব্যাপারে কনসার্ন মিনিস্টার হ্যাজ টু টেক দিস রেসপন্সিবিলিটি। আমদানি রপ্তানি হ্যান্ডেলিং এ আমাদের দুর্বলতা আছে, অব্যবস্থাপনা আছে। প্রকিউরমেন্টগুলো প্রকিউরমেন্ট হবে, সেটাকে দ্রুততম সময়ে প্রকিউরমেন্টটা শেষ করা। এতদিন ধরে আমরা অনেক স্ল্যাক সিকিউর কন্ডিশনে কাজ করছিলাম, প্রাইভেট সেক্টরকে অন্তর্ভুক্ত করতে হবে। সিকিউরিটির যে কারণগুলো রয়েছে, স্ক্যানিং করা এবং ভিতরে স্টারাইল এরিয়া করা যেখানে সিকিউর পার্সন ছাড়া কেউ যাবে না, এই ক্ষেত্রে আরো সুনজর দিতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে একটি পৃথক বিমানবন্দর কর্তৃপক্ষ গঠন করা দরকার। 10টা না 12টি সংস্থা এখানে এয়ারপোর্টে বিভিন্ন কাজে নিয়োজিত সরকার। একটা স্বয়ংসম্পূর্ণ আলাদা এয়ারপোর্ট অথরিটির আন্ডারে সবকিছু যদি হয় তাহলে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। তবে সরকারকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলোর ভূ রাজনৈতিক কৌশল আছে কিনা সেটাও বিবেচনার বিষয় বলে মনে করেন এ বিশ্লেষক। আমাদের বাংলাদেশকে ঘিরে এই পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়া, তাদের যে ভূ রাজনৈতিক সমীকরণ আছে সেটি এখানে কোনো কাজ করছে কিনা এই সিদ্ধান্ত গ্রহণে সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ব্রিটিশ নিরাপত্তা দলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে, আর তাদের রিপোর্টের উপর নির্ভর করছে ইউরোপে বিমানে বাংলাদেশি কার্গো পরিবহনের ভাগ্য। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কার্গো বিমান চলাচল ব্যবস্থার উন্নয়নে 20 মার্চ থেকে যুক্তরাজ্যের একটি নিরাপত্তা সংস্থা কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি ভিসা চালুর বিষয়েও ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী। ব্রিটেনের অভিজ্ঞতা সম্পন্ন কন্ট্রাক্টর, সার্ভিস কন্ট্রাক্টর, যারা বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টের নিরাপত্তা বিষয়ে দায়িত্ব পালন করে, পরামর্শ দেয়, সেই ধরনের সার্ভিস কন্ট্রাক্টরকে আমরা বাংলাদেশে নিয়োগ দেব। লন্ডনের সাথে যেহেতু যুক্তরাজ্যের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো, আমাদের মানুষ যুক্তরাজ্যে যথেষ্ট পরিমাণ যাওয়া আসা করে, সেই জন্য ঢাকার থেকে যেটা 18 মাস আগে দিল্লিতে শিফট করা হয়েছে, আমরা চাই এটা আবার ঢাকায় আসুক। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে ব্লু ইকোনমি নিয়ে 16টি দেশের আন্তর্জাতিক সেমিনার শুরু। বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় সবার সহযোগিতা আহ্বান নৌবাহিনী প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন 2016 এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার
নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রেস ইনস্টিটিউট আইনে প্রতিষ্ঠানটি আগের মতোই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিবর্তিত থাকবে। পিআইবি পরিচালনা করবে 15 সদস্যের বোর্ড নিয়ে, যার প্রধান থাকবেন চেয়ারম্যান। এছাড়া এর মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দায়িত্ব পালন করবেন। মন্ত্রী পরিষদের বৈঠক শেষে বাংলাদেশের মরমী কবি রাধা রমন দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউটের দায়িত্ব মূলত হচ্ছে সরকার অথবা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত সাংবাদিক, তথ্য গণমাধ্যম কর্মী, উন্নয়ন ও যোগাযোগ কর্মী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকালীন প্রশিক্ষণ সুবিধা প্রদান। এখানে 15 সদস্যের একটি পরিচালনা বোর্ড প্রস্তাব করা হয়েছে। এই বোর্ডের মেয়াদ হবে 2 বছর। চেয়ারম্যানের ব্যাপারে বলা হয়েছে চেয়ারম্যান উনি বোর্ডের প্রধান হবেন এবং তিনি 2 বছরের জন্য সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। আর মহাপরিচালক একজন থাকবেন, তিনি সরকার কর্তৃক নিযুক্ত হবেন। তিনি সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন। 12 থেকে 14 মার্চ এই 3 দিন সুন্দরবন এলাকায় হলো প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অনুশীলন। ভারত থেকে আসা অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে এই এলাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছে দুর্গম এই এলাকাটি ভবিষ্যৎ আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের জলসীমান্ত এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন ওমর ফারুক, আর ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের জলসীমান্ত প্রায় 82 কিলোমিটার। খোলপেটুয়া, কালিন্দী, রায়মঙ্গল এরকম 11টি নদী নিয়ে গড়ে ওঠা সীমান্তের প্রায় অর্ধেকই অরক্ষিত বা বিজিবির নজরদারির বাইরে। বাকি যেটুকু সুরক্ষিত তাও দুর্গম হওয়ায় জলদস্যুতা, চোরাচালান সহ নানা অপরাধমূলক কাজ দুদেশের কোনো দেশের একার পক্ষেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বাস্তবতায় সুন্দরবনের কৈখালী বিওপির টি জংশন এলাকায় হয়ে গেল বিজিবি বিএসএফ যৌথ অনুশীলন। মহড়ায় বিজিবির 34 নম্বর ব্যাটালিয়নের 114 জন এবং বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নের 110 জন সদস্য অংশ নেন। এতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল এলাকায় যৌথভাবে একটি কার্গোতে তল্লাশি চালান। বিএসএফ এর সাউথ ফ্রন্টিয়ার আইজির কাছে সুন্দরবনের সীমান্ত এলাকাটি আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। তবে তিনি এও জানান, এখন পর্যন্ত এই এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। এ মহড়া ভবিষ্যতে সম্ভাব্য জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ভূমিকা রাখবে। অন্যদিকে বিজেপির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার মনে করেন, জলদস্যুতা ও চোরাচালানের কারণে এই অঞ্চলটি বেশি ঝুঁকিপূর্ণ। ডাকাত বা চোর বা ব্যাটালিয়ন যারাই থাকুক, তারা দেখলো যদি প্রয়োজন পড়ে, যদি তারা কোনো খবর পায়, তারা দুই পার্টি একসাথে এরকম ঝাঁপাই করবে। গত বছর অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে এ যৌথ অনুশীলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপক্ষই মনে করে এ ধরনের মহড়া এবং যৌথ তল্লাশির মধ্য দিয়ে জল সীমান্তে যে অপরাধ রয়েছে সেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে, কমিয়ে আনা যাবে। এর পাশাপাশি দুদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে সেই সীমান্ত রক্ষী বাহিনীর ভেতরেও বাড়বে আন্তরিকতা, যোগাযোগ, কমবে অপরাধ। বাংলাদেশ ভারত যৌথ নৌ মহড়া থেকে ওমর ফারুক, সময় সংবাদ। বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় বরেণ্য কবির মরদেহবাহী কফিন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। এরপর কবিকে গার্ড অব অনার প্রদান করা হয়। একে একে শ্রদ্ধা জানান কবি পরিবার, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য সাধারণ মানুষ। আর চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে রফিক আজাদ কাজ করে গেছেন আজীবন। মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুরে নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমিতে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বাদ-জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বাঙালির শ্রেষ্ঠ সন্তানের প্রতি আমাদের সেই আসাদ জন্ডর এমপি, আমরা কেউই থাকবো না। যদি কিছু ভালো কাজ করে থাকি আমরা সকলেই এই দেশটির জন্য, এই মাটির জন্য, তাহলে আশা করতে পারি তোমার মতো আমরাও থেকে যেতে পারবো। বাংলা ভাষা এবং সাহিত্যকে এদেশের মাটি, জল, আগুনের সঙ্গে
পরস্পর সম্পূরক করার জন্য রফিক আজাদ কাজ করেছেন। বাংলা কবিতার যে বাক বদল, সেই অগ্রযাত্রার এক অসামান্য কাণ্ডারি ছিলেন, অগ্রপথিক ছিলেন কবি রফিক আজাদ। মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের যে চেতনা, সেটিকেও তিনি সবসময় ধারণ করেছেন। অর্থাৎ তিনি একজন আজীবন সংগ্রামী, একজন আজীবন মুক্তিযোদ্ধা, যিনি মানুষের কথা বলেছেন এবং মানুষের কথা বলেছেন বলেই তিনি সর্বকালের এবং সর্বজনের। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান সহ মোবাইল অপারেটরদের এ রুলের জবাব দিতে বলেছেন আদালত। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ.কে.এম. শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে আগামী 24 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। গত 9 মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন হাইকোর্টের এক আইনজীবী। দুর্নীতিবাজদের জন্য দুর্নীতি দমন কমিশন আতঙ্কের নাম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি বলেন, আস্থা অর্জনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই লক্ষ্যেই কাজ করবে কমিশন। যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করবেন, যারা দুর্নীতি করতে চান, কমিশন তাদের জন্য আতঙ্ক হবে, এতে কোনো সন্দেহ নেই। দুর্নীতি দমন কমিশনকে মানুষ বিশ্বাস করে না, অনেকেই বলে, আমি অবশ্য হয়তো সেটা বলি না। যদি সত্য হয় তাহলে আমি বলবো যে আমাদের সবার উচিত হবে টু রিবিল্ড দি ট্রাস্ট। দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন 1 সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 9 মার্চ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতির এই মামলায় বিএনপির এই নেতাকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এরপর দিন এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে দুদক। পরে চেম্বার আদালতে আজ শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। বর্তমানে তিনি নাশকতার মামলায় কারাবন্দী অবস্থায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর 25টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিচ্ছেন ভোটাররা। এলাকার প্রতি যার ভালো মন আছে, চুরি ডাকাতি রাহাজারি ইত্যাদি বন্ধ করি সুশৃঙ্খলভাবে আমাদের এলাকা পরিচালনা করবে, এরকমের একজন লোককে আমরা চেয়ারম্যান বানাতে চাই। বিচার ভালো করে, ভালো করবে একজন, এই ধরনের একটা চেয়ারম্যান চাচ্ছি আমরা। সে যে দলের হবে, আমরা চাই আমাদের শান্তি, আমাদের উন্নয়ন। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। আমি নির্বাচিত হলে আমার যে সমস্ত কাজ, বিশেষ করে শিক্ষা এবং যোগাযোগ, এই দুটো কাজ আমি করব ইনশাআল্লাহ। আমার কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি টুমকি প্রদর্শন করা হচ্ছে যে কেন্দ্রে যে যাইতে পারবে না, তোমাদের ভোট প্রদান করতে পারবে না। আশা করি সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করবেন এবং জনগণ যে রায় দেয় আমরা মেনে নেব। অবশ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। ভোটার আছে তারা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের যে ভোটটা যেন দিতে পারে, সে অনুযায়ী আমরা যা করা দরকার আমরা সেভাবে প্ল্যান করতেছি এবং সে অনুযায়ী আমরা কাজ করব। 22 মার্চ প্রথম দফায় অনুষ্ঠিতব্য সুবর্ণচর ও হাতিয়া
হাতিয়া উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 84 জন, সাধারণ এবং নারী সদস্য পদে 872 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নোয়াখালী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের ছাপাখানাগুলোতে চলছে ব্যস্ততা। ঘুম নেই ছাপাখানা কর্মীদের। মালিক কর্মী সবারই উপার্জন ভালো। নিয়ম মেনেই প্রার্থীরা পোস্টার ও লিফলেট ছাপাচ্ছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। প্রতীক বরাদ্দের পরপরই বরিশালে ব্যস্ততা বেড়ে গেছে ছাপাখানাগুলোতে। অবিরাম চলছেই পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ভোটার স্লিপ, ব্যাচ সহ নির্বাচনী প্রচারণার নানা সামগ্রী ছাপা হচ্ছে। তাই যে কোনো সময়ের চেয়ে কাজের চাপ এখন অনেক বেশি। ছাপাখানা সরগরম হওয়ায় কর্মীদের আয়ও বেড়েছে। নির্বাচন আমাদের কাছে অনেকটা উৎসবের মতো। অনেক কাজ, কষ্ট হয়, কিন্তু তারপরও কাজ করতে আমাদের কাছে ভালো লাগে। 24 ঘন্টা কাজ করতেছি, একটু কষ্ট হয়, কিন্তু তারপরও ওভারটাইম পাই, আমরা খুশি। কাজ করতে ভালো লাগে, এরকম কাজ সবসময় থাকলে আরো ভালো লাগে। এদিকে চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় কাগজের দাম বেড়ে গেছে বলে জানালেন এই প্রেস মালিক। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীর সংখ্যা যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। আমাদের কাছে যারা আসছে আমরা তাদের সময় মতো পোস্টার, হ্যান্ডবিল ডেলিভারি দিতে পারছি। তবে নির্বাচন উপলক্ষে চাহিদা অনুযায়ী কাগজের সরবরাহ কিছুটা কম হওয়ায় কাগজের দাম বেড়ে গেছে। পোস্টার, লিফলেট ছাপার কাজ পুরোপুরি রীতি মেনেই চলছে বলে জানালেন এই নির্বাচন কর্মকর্তা। কোনো রঙিন পোস্টার অথবা নিয়ম বহির্ভূতভাবে কোনো পোস্টার ছাপানোর অভিযোগ আমরা এখনো পাইনি। এ ব্যাপারে আমরা নিয়মিত মনিটরিং করছি। বরিশাল বিভাগে ছাপাখানার সংখ্যা 60টি। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল বিভাগে 10 কোটি টাকার ছাপার কাজ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। টি-20 বিশ্ব আসরের খবর। 2014 এপ্রিলে আইসিসি টি-20 র্যাঙ্কিং এ পিছিয়ে থাকায় এবারের বিশ্ব আসরের প্রথম পর্বে অংশ নিতে হয় বাংলাদেশ ও জিম্বাবুয়েকে। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ শুধু ওয়ানডে নয়, টি-20তেও দক্ষ, তার প্রমাণ প্রথম পর্বের এই গ্রুপে। দাপটের সঙ্গে খেলে সুপার 10-এ জায়গা করে নিয়েছে টাইগাররা। আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের সাথে র্যাঙ্কিং এর পাতায় ব্যবধানটা খুব বেশি না হলেও মাঠের খেলায় বাংলাদেশের কাছে ছিল অনেকটাই অসহায়। 9 মার্চ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। তামিমের সঙ্গে অন্য ব্যাটসম্যানরা 22 গজে লড়াই করলে সংগ্রহটা দাঁড়ায় 153। ধুমধারাক্কার ম্যাচে সংগ্রহটা ছোট না হলেও ছিল না পাহাড় সমান, কিন্তু আলামিন ও সাকিবরা 145 রানে থামিয়ে দেয় ডাচদের ইনিংস। জয় নিয়ে বিশ্ব আসর শুরু করার আনন্দ উপভোগ করার আগেই টাইগারদের অনেকটাই হতবাক করে পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত। বায়োমেকানিক্যাল পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত দুজনই খেলতে পারবেন, এটাই এখন স্বস্তি। এরপর ধর্মশালায় ক্রিকেটের বদলে আলোচনার শীর্ষে উঠে আসে আবহাওয়ার বৈরী আচরণ। প্রকৃতির চিরচেনা নিয়ম ভেঙে অঝোরে কাটতে থাকে ধর্মশালার আকাশ, যাতে ভেসে গেল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচটি। তাতে যথারীতি ভাগাভাগি হয় পয়েন্ট। ফলে সুপার 10-এ ওঠার অলিখিত ফাইনালে পরিণত হয় ওমান ও বাংলাদেশের ম্যাচটি। আইসিসির সহযোগী সদস্য ওমান আইরিশদের হারিয়ে জন্ম দিয়েছিল বিশ্ব আসরের প্রথম অঘটনের, কিন্তু পরিণত টাইগাররা যে এখন সিদ্ধহস্ত মাঠ ও মাঠের বাইরে চাপ সামাল দিতে, তা স্পষ্ট হয়ে ওঠে ওমানের বিপক্ষে ম্যাচে। ম্যাচের বাইরের বিতর্ক ও আবহাওয়ার অভিমান পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 রানের মাইল ফলক স্পর্শ করার সাথে চলমান বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। 103 রানে অপরাজিত ইনিংসের সাহায্যে হয়ে যান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক। বাংলাদেশ পায় 180 রানের বড় সংগ্রহ। জবাবে টাইগার বোলারদের দাপটে সহজেই নতি স্বীকার করে ওমান। বৃষ্টিবাদ ছাড়লেও 16 কোটি মানুষের আনন্দে উল্লাসে যেন ভেসে যায় সবকিছু। লাল সবুজের পতাকা নিয়ে মাশরাফি বাহিনী এখন সুপার 10-এ। শায়লা পারভিন, সময় সংবাদ। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী 21 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের চাকুরিচ্যুত 3 কর্মকর্তা সহ মোট 23 জন আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। পরে এই ঘটনায় আলাদা 2টি মামলা করা হয়। দুপুরের সময় আরো থাকছে। তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে 34 জন নিহত। এখনো পর্যন্ত দায় স্বীকার না করলেও হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দুষছে সরকার। ব্লু ইকোনমি নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। ব্লু ইকোনমি নিয়ে ভারত মহাসাগর উপকূলবর্তী 16টি দেশের হাইড্রোগ্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লুতে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ব্লু ইকোনমি বাস্তবায়নে আশপাশের দেশগুলো সহায়তা প্রয়োজন, আর এজন্য উত্তর ভারত মহাসাগরের দেশগুলো একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশের চারিদিকে বিশাল সমুদ্র সীমা রয়েছে, তাই ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে নৌবাহিনীর গুরুত্ব বিবেচনায় এ বাহিনীর উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সমুদ্রের প্রতিরক্ষা এবং সমুদ্রের যে সমস্ত রিসোর্সেস রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের যে কনফারেন্স করলাম, শুরু হলো আজকে 3 দিনের কনফারেন্স। এই কনফারেন্স থেকে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং বিভিন্ন দেশের সাথে সহযোগিতায় আমাদের যে প্রশিক্ষণ এবং টেকনোলজি ট্রান্সফার, এটা অত্যন্ত আমাদের জন্য উপকৃত হবে। ঘোষণায় সীমাবদ্ধ পর্যটন বর্ষ 2016। পর্যটন বর্ষে পর্যটন কেন্দ্রগুলোর সংখ্যা তো দূরে থাক, বরং রক্ষণাবেক্ষণের অভাবে দিনে দিনে নষ্ট হচ্ছে পরিবেশ। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্রের সাথে সড়ক যোগাযোগ বিপর্যস্ত। এতে অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়েছে সিলেট। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। সিলেটের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রাতারগোল। কয়েক মাস আগেও জলাবনে প্রবেশের জন্য সারাদিন হাজারো পর্যটকের ভিড় থাকত এই নৌঘাটে, কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়েও একজন পর্যটকের দেখা পাওয়া যায়নি। নৌকা বেঁধে মাঝিরা বেকার বসে আছে। তারা জানায় রাস্তায় ভোগান্তির কারণে এখানে একবার কেউ আসলে পরে আর আসতে চায় না। এখন আয় না রাস্তার অসুবিধার কারণে অনেক গাড়ি ঘোড়ার মানুষের অসুবিধা ঘটে, রাস্তার থেকে ফিরিয়া গাড়ি লিয়ে চলিয়া যায়। বেকার অবস্থা আছি, যদি পর্যটক আসে আমরা কিছু ইনকাম করতে পারি। সন্ধ্যা নামার আগে রাতারগুলের ভেতর থেকে মাত্র 6 জন পর্যটককে বেরিয়ে আসতে দেখা যায়। তাদেরও একই কথা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে আর আসা হবে না। দ্বিতীয়বার কেউ আসার সাহস করবে না। এখানে আসার রাস্তাটাই মেইন সমস্যা। কিন্তু যখন রাতারগুলে যাবে, এটা শীতকাল হোক আর বর্ষাকাল হোক, একই রকম সৌন্দর্য সবসময় দেখবে। সবচেয়ে খারাপ অবস্থা জাফলং, বিছনাকান্দি ও পান্থমাই সড়কের। সড়ক ভেঙে যাওয়ায় ট্রাক ছাড়া ছোট যান চলাচল একেবারেই মুশকিল। আর পাথর খেকোদের থাবায় প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ছিটে ফোঁটাও নেই জাফলংয়ে। যে অবস্থাতে আসছে এখানে দেখা যাচ্ছে নেক্সট টাইম আর আসার মতো পরিবেশ এরকম নাই। টাঙ্গাইল থেকে আসছিলাম, কিন্তু আইসা যতটুকু আশা করছিলাম সেটা কোনোটাই পাচ্ছি না। সিলেট অঞ্চলের পর্যটন কর্পোরেশনের শীর্ষ এই কর্মকর্তার দাবি, থাকা খাওয়া ছাড়া পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাদের আওতায় না। পর্যটন শিল্পটা হলো একটা বহুমাত্রিক শিল্প, অর্থাৎ সবাই মিলে সামগ্রিকভাবে যখন উন্নতি হবে তখনই আপনার পর্যটকরা নির্বিঘ্নে এই স্পটগুলোতে আসা যাওয়া করতে পারবে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে সিলেটে সহস্রাধিক হোটেল মোটেল গড়ে উঠেছে, কিন্তু পর্যটকরা না আসায় অধিকাংশই এখন ফাঁকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকট চরমে। এতে গত 6 মাসে দেখা দিয়েছে মামলার জট। বারবার শুনানির দিন ধার্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন বিচারক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের 8 উপজেলায় থানা রয়েছে 9টি। থানাগুলো নিয়মিত মামলা ছাড়াও আদালতের আমলি, পিটিশন, বিদ্যুৎ, সিআর, জিআর, এসজিআর, মিসকেস, আপিল, কিশোর ও দুদকের মামলার বিচারিক কাজ হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
এজন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 9 বিচারক দায়িত্ব পালন করেন। কিন্তু পদোন্নতি ও বদলি হওয়ায় ইতোমধ্যে 6 বিচারক যশোর ছেড়েছেন। ফলে গত 6 মাসেরও বেশি সময় ধরে চলছে বিচারক সংকট। এতে দেখা দিয়েছে মামলার জট, আর বারবার শুনানির দিন ধার্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। কেসের কোনো নিষ্পত্তি নেই, কেসের কোনো সাক্ষী সমাপ্ত ঠিকমতো হয় না। যে ডেটটা পড়ে সেই ডেট অনুযায়ী দেখা যায় সেটা আবার নতুন করে আবারও দিন পড়ে। মামলার দিন পড়তেছে 3 মাস 4 মাস পরে। মামলার সাক্ষ্য গ্রহণ, বিচার নিষ্পত্তি এগুলো স্থবির হয়ে আছে। তাতে করে মামলার জট হচ্ছে এবং যারা বিচার প্রার্থী তারা আছে তাদের বিচার পাচ্ছে না। শুনানির পরিবর্তে বারবার দিন দেয়ায় মক্কেলদের সাথে সম্পর্কের অবনতি ঘটছে বলে জানান আইনজীবীরা। সাধারণ মানুষ যারা বিচারের জন্য আসতেছে তাদের বিচারটাও দীর্ঘ প্রলম্বিত হচ্ছে। আমাদেরকে সন্দেহ পোষণ করেন যে আপনি কেন দিনটা দিলেন, বিচারক নাই। এক্ষেত্রে আমাদের সাথেও দেখা যায় তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। জেলার প্রধান আইন কর্মকর্তা জানালেন বিষয়টি মন্ত্রণালয়কে অভিহিত করা হয়েছে এবং বিচারক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টা আমি মন্ত্রণালয়ে যাতে ওনারা দ্রুত এটা পদক্ষেপ গ্রহণ করেন সে বিষয়ে কথা বলেছি এবং আশা করি যে দ্রুত এই সমস্ত বিচারকের বিষয়ে সরকার ব্যবস্থা নেবেন। যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে বর্তমানে 19,000-এরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, যশোর। শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে তুরস্কে 34 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 125 জন। হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও তুর্কি সরকারের সন্দেহের তীর সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দিকে। এই ঘটনাকে দেশটির ঐক্য সংহতির উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নিরাপত্তার খাতিরে ফেসবুক, টুইটার সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে তুর্কি সরকার। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। রোববার রাতে কিজিলের গুভেন পার্ক শিল্প এলাকায় শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। মুহূর্তেই বাস স্টপেজে যাত্রী ভর্তি কয়েকটি বাসেও আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে 21 জন নিহত হন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমাদের খুব কাছে ওই কালো গাড়িটি বিস্ফোরিত হয়, বলতে গেলে একদম সামনেই। দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না। শতাধিক আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট ইস্তাম্বুল থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের ঐক্য ও সংহতিকে ধ্বংস করে তুরস্ককে অস্থিতিশীল করতেই সন্ত্রাসীরা এ ধরনের হামলা চালাচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের লড়াই অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হামলার পেছনে তুর্কি নিরাপত্তা বাহিনীর সন্দেহের তীর সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন। আমরা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছি। আশা করছি সেগুলো যাচাই বাছাই করে জানাতে পারবো কারা এই জঘন্য কর্মকাণ্ডের পেছনে দায়ী। আমরা আমাদের যথাসাধ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু সন্ত্রাসী হামলার ব্যাপারে কখনোই শতভাগ নিরাপত্তা দেওয়া যায় না। গেল মাসে আঙ্কারায় সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা হামলায় 29 জন নিহত হন। রোববারের হামলা নিয়ে 6 মাসেরও কম সময়ের মধ্যে আঙ্কারায় 3টি ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। থাইল্যান্ডে একটি বাণিজ্যিক ব্যাংকে দুর্ঘটনাক্রমে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাজধানী ব্যাংককের সিয়াম কমার্শিয়াল ব্যাংকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ভবনের বেসমেন্টে একজন শ্রমিক কাজ করার সময় অগ্নি নির্বাপক যন্ত্র চালু করলে তা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অক্সিজেনের অভাবে ঘটনাস্থলে 8 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে। লা লিগার খবর। স্বাগতিক লা পালমাসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্টাদিও দ্য গ্র্যান্ড ক্যানারিয়াতে মাদ্রিদিস্তানরা 2-1 গোলে হারিয়েছে পালমাসদের। জয় পেলে 29 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে জিদানের শিষ্যরা। সমান ম্যাচে 12 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
শিরোপার রেস থেকে ছিটকে পড়লেও জয়ের ধারা অব্যাহত রাখতে লা পালমাসের বিপক্ষে আগ্রাসীভাবে শুরু করে মাদ্রিদিস্তানরা। 24 মিনিটে সার্জিও রামোসের গোলে প্রথম লিড পায় জিদানের শিষ্যরা। 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আরও রক্ষণাত্মক হয়ে ওঠে সাগরিকরা। ফলে ফুটবলীয় নান্দনিকতার বদলে শারীরিক শক্তি প্রদর্শনীতে ব্যস্ত হয়ে ওঠে দুদল। 87 মিনিটে দ্য ইয়োলোসদের সমতায় ফিরিয়ে অঘটনের ইঙ্গিত দেন স্বাগতিক ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান হোসে। তবে ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে কাসিমিরোর গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। কিন্তু ইনজুরি টাইমে স্প্যানিশ ডিফেন্ডার রামোস লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে ভাটা পড়ে সফরকারীদের জয়ের উৎসবে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাউন্সিলকে ঘিরে বড় দুদলের জোর প্রস্তুতি। আগামী সংসদ নির্বাচনকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ। আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর। গভর্নর দেশে ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত। শাহজালাল বিমানবন্দরে নিরাপদ পণ্য পরিবহনে প্রধান বাধা সমন্বয়হীনতা। বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইমেজ ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইবেন উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে খাদ্যমন্ত্রীর সময় আবেদন। ক্ষমা চাইবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।